জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। উইথ দিব্যেন্দু সময় চ্যানেলের একটা নতুন ব্লগ 52তে আপনাদেরকে স্বাগত। আজকে কি থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আজকে বলে রাখি, আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ব্লগ হচ্ছে সিল্ক রুট সিরিজের মেন অ্যাট্রাকশান। কি থাকছে ব্লগে: টাইটানিক ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, গানিক ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি ভিউ পয়েন্ট, কুপুপ লেক, ওল্ড বাবা মন্দির, তারপরে হচ্ছে ছাঙ্গু লেক, মন্দাকিনী ওয়াটারফলস। এগুলো কভার করে আমরা কিন্তু আজকে গিয়ে চলে যাব গ্যাংটক। তো সাথে থাকুন, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। গুড মর্নিং ফ্রম পাদাম চেন, আর জাস্ট টাইম টু সে গুড বাই। আর এই আমাদের লাগেজ প্যাকিং এভরিডে অ্যাক্টিভিটি খুরমজির চলছে। আর ঠিক দেখাচ্ছি এইভাবে, ওই সব থেকে উপরে যে বিল্ডিংটা আছে ওটাতে আমরা ছিলাম, ওই দুটো রুমে। আজকে আমরা গ্যাংটক চলে যাব, আর আজকেই অ্যাকচুয়ালি অরিজিনাল সিল্ক রুট যেটা, সেটার এক্সপ্লোরেশন হবে। সিল্ক রুটের মিনিং এরকম যে চায়নাতে সিল্ক উৎপাদন হতো, সেটা খচ্চরের পিঠে চড়ে এই রুট থেকে তাম্রলিপ্ত বন্দর থেকে চলে যেত প্যান ওয়ার্ল্ডে। তখন সিল্ককে একটা অ্যাসেট হিসাবে করা হতো, যা এখন যেরকম সোনা গয়না বলে সেরকমভাবে সিল্ককে তখন অ্যাসেট বলা হতো। আর সেই চীনারা এই রুট থেকেই ইন্ডিয়া এবং প্যান ওয়ার্ল্ডে এক্সপোর্ট করতো, সেই জন্যে ওটাকে সিল্ক রুট নাম দেওয়া হয়েছে। তো আজকের ডেস্টিনেশন আমাদের জুলুক, এলিফ্যান্ট লেক, থাম্বি ভিউ পয়েন্ট, জিগজ্যাগ রোড যেখানে দেখা যায় সেটা, বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। তারপরে আমরা গ্যাংটকে একদিন স্টে, গ্যাংটকের সাইট সিন করে নেক্সট ডে শিলিগুড়ি। তো লেটস সি। এইভাবে এখানে লেবার কাজে যায়, দেখাচ্ছি। তো এইভাবেই ওয়ার্কাররা সকালে কাজে যাচ্ছে এইখানে জঙ্গলে। সব বুট পরা আছে যেটা এখানে চলে, আর সবার কাছে একটা করে কুকুরই আছে যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়। তো যাই হোক, লেটস সি, চলো। দিনটা ছিল 5 জুন। লোয়ার জুলুক থেকে আমরা উপরের দিকে উঠব, আর অসংখ্য রাস্তার ভিডিও পাবেন। প্রাকৃতিক সৌন্দর্য এখানের অসম, জাস্ট অসম, আপনাকে মুগ্ধ করবেই। এবং প্রতিটি বাঁকে মেঘ এবং রোদের খেলা চলতেই থাকে, আপনারা আগে ভিডিওতে দেখতে পাবেন। যাত্রাপথ যখন শুরু হয়েছিল তখন ওয়েদার খুবই ভালো ছিল, কিন্তু যত উপরের দিকে উঠতে থাকি আস্তে আস্তে ওয়েদার কিন্তু খারাপ হতে আরম্ভ করলো। আমরা জুলুকের জাস্ট উঠছি আর দেখাচ্ছি জিগজ্যাগ রোডটা কীরকম ভাবে চলে। যেহেতু এটা প্রাক বর্ষার মৌসুম, পাহাড়ে বর্ষা একটু আগেই আসে, আর এই সময় আমাদের কোনোভাবেই বরফ দেখার সৌভাগ্য হবে না, সেটা আমরা জেনেই এসেছিলাম। বাট প্রত্যেকটা সিজন পাহাড়ে কিন্তু অ্যাট্রাকটিভ, এবং প্রত্যেকটা সিজন পাহাড়কে বিভিন্ন টাইপের দৃশ্য দেখায়, মানে মানুষকে দেখায়। তো কখনো গ্রিন, সবুজ, এই সময়টা কিন্তু পাহাড় সবুজ, আবার কখনো বরফে ঢাকা সাদা, এবং গরমকালের দৃশ্য হয়তো আলাদা হবে, যদিও আমি আসিনি। তো এইভাবে উঠে আস্তে আস্তে উঠে যাচ্ছি বাঁকে বাঁকে। তো পাহাড়ের মধ্যে আঁকা বাঁকা রাস্তা দেখা যাচ্ছে। পুরো ঠান্ডায় বন্ধ হয়ে যাচ্ছে, যেমন ক্লাউডি তেমন ঠান্ডা। কাঁচটাও বন্ধ করতে পারছি না ভিডিওর জন্যে। জাস্ট দেখুন এরকম ভিউ পাওয়া যাবে কিনা, এনার
প্রেডিকশন পাবো কিনা, এরকম ক্লাউডি হচ্ছে, কিন্তু মাঝে মাঝে রোদও আসছে, বুঝছি ওইদিকে রোদটা দেখাচ্ছে। পাহাড়ে কোনো প্রেডিকশন চলে না ওদিকে। দেখে দেখে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম, আর প্রত্যেকবার একটু একটু করে উপরের দিক থেকে এই জিগজ্যাগ রোডের ভিউটা পেলাম। যদিও আমাদের নেক্সট ভিউ পয়েন্টে আমরা সেভাবে ভিউ পাইনি ডিউ টু মেঘের জন্যে, তো যাই হোক আমরা এই রাস্তার ভিউটা মিস করছি। অ্যাকচুয়ালি রাস্তার অনেক ভিডিও আছে, একটু বোরিং লাগবে, সেই জন্য শর্ট করে দিলাম। চলুন আগে দেখাই। যারা বরফ দেখতে চান তারা কিন্তু অবশ্যই নভেম্বর ডিসেম্বর থেকে আপ টু মার্চ পর্যন্ত আপনারা বরফ পেয়ে যাবেন ড্রাইভারের কথা শুনে। এবার এটা পুরোপুরি ভাগ্যের উপর ডিপেন্ডস করে। আর যারা এরকম মেঘ আর সূর্যের আলোর খেলা দেখতে চান, टाइटैनिक व्यू पॉइंट এই রেনি क्या हम लोग সিজন, रुकेंगे यहाँ? এই রেনি সিজনই কিন্তু আপনার পক্ষে আদর্শ সময়। আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম গানিক ভিউ পয়েন্টে। গানিক ভিউ পয়েন্ট থেকে একটা জিগজ্যাগ রোডের খুব সুন্দর ছবি পাওয়া যায়, কিন্তু আমাদের ভাগ্য অত সুপ্রসন্ন ছিল না। আমরা যখন গেলাম পুরোপুরি মেঘে ঢাকা, 10 মিটার দূরেও কাউকে ঠিকভাবে দেখা যাচ্ছে না। তবু যখন এসেছি একবার তো এক্সপ্লোর করার চেষ্টা করলাম। এই দেখুন আপনাদেরকে তুলে ধরছি, আমাদের ব্যাড লাক ছিল। এরকম ব্যাড লাক অনেক পর্যটকদের সাথেই হয় যারা এই জায়গায় ভিজিট করেন। আর পাহাড়ে কোনো প্রেডিকশন চলে না, আগেই বলেছি। তো আওয়ার্স ব্যাড লাক। চলুন আগের দিকে এগিয়ে যাই, থাম্বি ভিউ পয়েন্টে কিছু পাওয়া যায় কিনা চেষ্টা করি। तो उसको क्या किया कि एक टोकन दे दिया और मेरे जेब से हम लोग का 5-6 रेड बुल निकाल लेके गया था, तो 5-6 रेड बुल दे दिया। अच्छा, एक रेड बुल एक टोकन दे दिया, वो गाड़ी चला के नीचे आ गया। वैसा हो जाता है हायर टिकट। ট্রাভেল ব্লগ হবে আর রাস্তার ছবি থাকবে না, সেটা তো হতে পারে না। তাই আবার নেক্সট ডেস্টিনেশন যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে গেলাম। আর একটু একটু করে কিন্তু আমরা উপরের দিকে উঠে চলেছি। আর এই দেখুন এখন পরিষ্কার দেখা যাচ্ছে সামনের গাড়ি অ্যান্ড এভরিথিং। জাস্ট এই বাঁকটা ঘুরবো, দেখবেন নেক্সট যে সামনে বোলেরোটা যাচ্ছে ওটাকেও দেখা যাবে না ভালো করে, মেঘে ঢেকে যাবে। তো এই রাস্তায় এই খেলাটা চলতেই থাকে। আমরা আছি এখন থাম্বি ভিউ পয়েন্টে, কিন্তু এত ক্লাউড কিছু দেখা যাচ্ছে না। জাস্ট দেখুন ব্যাকগ্রাউন্ডটা। তো ইটস অল অ্যাবাউট লাক। তো আজ আমাদের ব্যাড লাক। কিচ্ছু দেখা যাচ্ছে না। নাথাং ভ্যালি, नाथंग वैली व्यू पॉइंट है तो নাথাং ভ্যালি ভিউ পয়েন্ট। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারবে। নাথাং ভ্যালিতে আর্মির অ্যাক্টিভিটি প্রচুর দেখতে পেলাম, আর দূরে ট্রেনিংও হচ্ছে, সেটা আমরা শব্দ শুনতে পেয়েছিলাম। যাই হোক ক্যামেরায় সেটা আসবে না, একটা টাইম ল্যাপস তো বানতা হয়, টাইম ল্যাপস নিয়ে নিলাম। আবার পথ চলা শুরু। আমাদের এই যাত্রাপথের ড্রাইভার ছিল পুরমজি খুব ভালো আমাদের সাথে মিশে গিয়েছিলো। এবং হয়তো এরকম আমাদের মতো যারা ঘুরতে আসে এদেরকে এইভাবেই এরা গাইড করে, ভালোবাসে, তাই জন্য বারবার বাঙালি যায় পাহাড়ে। আর এই পুরো ট্যুর ট্রাভেলসের কিন্তু অর্গানাইজ যিনি করেছেন ইচ্ছে পূরণ ট্যুর ট্রাভেলস, নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমাদের পার হেড খরচা হয়েছিল 10,200 টাকা করে। ओल्ड बाबा मंदिर का कहानी क्या है? पूनम जी, पूनम जी वो बंकर में ड्यूटी करता था ना? नहीं, अभी बंकर में तो वो अभी रहता है, अभी भी रहता है, अभी भी उसका आत्मा रहता है। ऐसा उन लोग का मानना है। हाँ हाँ, और हम लोग भी वही मान के चल रहे हैं। अच्छा अच्छा। ये क्या है कि मतलब जो इंडिया चाइना का वार हुआ था, हाँ हाँ, उस टाइम ये गायब हो गया था। तो बोल रहे हैं कि मतलब जो उन लोग को सपने में आके कि मतलब बोला है कि मतलब यहाँ मैं रहता हूँ, यहाँ हाँ। एक मंदिर भी बना बना लो। तो उसकी वजह से यहाँ अभी मंदिर भी बन रहा है और उसके लिए रूम। জামা প্যান্ট আমরা ঠিক আছি ওল্ড
বাবা হরভজন সিং এর মন্দিরের সামনে। আর প্রচণ্ড ঠান্ডা, ইটস অ্যারাউন্ড মাই অ্যাজম্পশন 5 to 7 টেম্পারেচার ডিগ্রি অ্যান্ড উইন্ড স্পিড হচ্ছে, উইন্ড ব্লোয়িং হচ্ছে। তিনটে জ্যাকেট পরলেও আমার ঠান্ডা লাগবে। যে দুটো বাবা মন্দির আছে, একটা পুরনো সিল্ক রুটে, আমরা আছি পুরনো সিল্ক রুটে, আর একটা নতুন। তো দুটো জায়গাতেই বাবা হরভজন সিং এখনও পর্যন্ত বিরাজ করেন। হরভজন সিংয়ের জন্ম 1946 30 আগস্ট, আর 1965 সালে মাত্র 19 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন তিনি। 1968 সালে 22 বছর বয়সী এই হরভজন সিং যখন কর্মরত ছিলেন নাথুলায়, তার বছরখানেক আগে এই অঞ্চল সাক্ষী ছিল ইন্দ্র চীন যুদ্ধের। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় যুদ্ধ পরিস্থিতি না থাকলেও নাথুলা কিন্তু সবসময় স্পর্শকাতর। তাছাড়া এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুট উচ্চতায় অবস্থিত। মারাত্মক ঠান্ডা, দুর্গম এবং সংকীর্ণ। 1968 সালে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিং রওনা দিয়েছিলেন আউটপোস্টের দিকে, কিন্তু শেষ অবধি তার গন্তব্যে পৌঁছতে পারেননি। টানা 3-4 দিন ধরে খোঁজ চালানোর পরও হরভজন সিংয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর শোনা যায় তিনি এক জওয়ানকে, প্রীতম সিং বলে এক জওয়ানকে স্বপ্ন দিয়েছিলেন, বলে গিয়েছিলেন তার দেহ কোথায় পাওয়া যাবে। শোনা যায় হরভজন সিংই বলে দিয়েছিলেন সেই জায়গাতেই কিন্তু তার দেহটা পাওয়া যায়। তারপর সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। যদিও এখানে শেষ নয়, শোনা যায় মৃত্যুর পর নিজের কর্তব্য পালন করছেন হরভজন সিং। নাইট ডিউটি থাকা কোনো জওয়ান যদি ঘুমিয়ে পড়ে, চড় মেরে জাগিয়ে দেন তিনি। এমনকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সেটা সেনাকে জানিয়ে দেন। এই অবদানের কারণে মাসিক বেতন বাড়িতে পাঠাতে হতো, বার্ষিক ছুটিও পেতেন তিনি। তার জন্যে আলাদা করে ট্রেনের সিটও বুকিং করা হতো, তার ব্যাগ গোছানো হতো এবং 3 জন সেনা জওয়ান তার বাড়িতে পৌঁছে দিতেন। 14 বছর পর আগেও এই রীতি পালন করা হতো। বাবা মন্দির হরভজন সিং সামরিক উর্দি, জুতো, এগুলো দেখুন আপনারা সংরক্ষণ করা আছে, তার বিছানাও তৈরি করা আছে। নাথুলায় কর্মরত সেনা জওয়ানের দাবি, মাঝে মাঝে হরভজন সিং এখানে বিশ্রাম নেন, বিছানা এলোমেলো হয়ে যায়, আর তার যে জুতো এবং তার যে জামা কাপড় তাতে কাদা ধুলো লেগে থাকে, অথচ হরভজন সিং কোনো জিনিস এক চুল এদিক ওদিক করা হয় না। এই বিশ্বাস থেকেই ভারতীয় সেনারা, জওয়ান শুরু করে পর্যটক সবাই সিকিমে ঘুরতে গেলে এই মন্দিরে অবশ্যই আসেন। আর এই কাহিনী কিন্তু এখনও পর্যন্ত, এই যে গল্পটা বললাম, এখনও পর্যন্ত সবাই মানে। তো যাই হোক, হালকা হালকা রেনফল হচ্ছে, আর মান্তুর ব্রিদিং প্রবলেম হচ্ছে এতটা ইনক্লাইন করার জন্য। এই বাবা মন্দিরের জাস্ট ব্যাক সাইডটা একবার ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওয়াল অফ ব্লেসিং সমস্ত জায়গা থেকে সেটা আপনারা দেখুন। আর এটা এই বাবা মন্দিরকে কেন্দ্র করে, আর পরে আমাদের অফিসাররা প্রসাদ দিচ্ছেন, আর সেই ছবি দেখালাম আপনাদেরকে। এবার এখানে একটা ক্যাফে আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, চা কফি ব্রেকফাস্টও করতে পারে। আর এইগুলো পুরোটাই চালায় আর্মি দ্বারা। তো অনেক জায়গায় ফটো তোলার রেস্ট্রিকশন ছিল, তো যতটা দেখানো যায় ততটাই আমি দেখালাম। कंस्ट्रक्शन फॉर बाबा कैफ़े, तो यही कंस्ट्रक्शन हुआ है। चलो हम लोग कैफ़े में घुसते हैं। আবার গাড়ি চললো, আর পথের দুদিকে অসাধারণ সৌন্দর্য, আর পুরোপুরি আর্মি এরিয়া। আর
আপনাদেরকে একবার ছোট করে এই ট্রিপ আমরা কিভাবে করেছিলাম তার গাইডেন্স দিয়ে দিই। আমরা কিন্তু কলকাতা থেকে বাই কার শিলিগুড়ি গেছি 2 তারিখ। ওখানে শিলিগুড়িতে নাইট স্টে করে আমরা চলে যাই সিলেরিগাঁও থেকে আমরা পরের দিন চলে আসি আরিতার লেক থেকে আমরা পরের দিন চলে আসি পদমচেন স্টে করে আজকে আমরা এই পরিকল্পনা করে চলে যাব গ্যাংটকে। ওদের সাথে কথা বলতে বলতে আবার নেক্সট ডেস্টিনেশন চলে এলাম ছাঙ্গু লেক। উপর থেকে একটা টাইম ল্যাপস নিলাম, আর ছাঙ্গু লেকে টাইম ল্যাপসও আপনাদেরকে শেয়ার করছি। আর এই ছাঙ্গু লেক কিন্তু গ্যাংটক থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত, আর এটার অ্যালটিটিউড উচ্চতা 12,313 ফিট। আর মোস্টলি এটা ফ্রোজেন থাকে, আর সেটা কিন্তু উইন্টার সিজনেই পাবেন। তো যদি আপনারা উইন্টার সিজনে আসেন, এই লেক কিন্তু এইভাবে জল কোনায় কোনায় পরিপূর্ণ আপনি পাবেন না। যাই হোক, ছাঙ্গু লেক বিখ্যাত হওয়ার আরেকটি কারণ আছে, সেটা হলো বৌদ্ধ ও হিন্দুদের মধ্যে এটা উচ্চ শ্রদ্ধা এই লেক সম্বন্ধে মানুষ পোষণ করে। স্থানীয় জনগণ এটা গভীর ধর্মীয় গুরুত্ব বহন করেন। ভুটিয়াতে সোমাগো মানে জলের উৎস, এবং হাস্যকরভাবে হ্রদের জলের উৎস এখানকার কিন্তু একটি রহস্য। যাই হোক, স্পিরিচুয়ালি যাই থাক, তো এই জায়গাটি অবশ্যই আপনারা আসবেন। ইভেন এটা সিল্ক রুটের আমরা আছি ছাঙ্গু লেকের সামনে, আর এই কেউ কিচ্ছু করবে বাবা কিচ্ছু নেই করে। জাস্ট আমার পিছনে ছাঙ্গু লেক। ফ্রোজেন তো নেই, বাট ঠান্ডা প্রচুর আছে। আর মিস্টেক হচ্ছে আমার হাত কাঁপছে অলরেডি। ये है छांगू शिव मंदिर। हर हर महादेव शंभू। এই ছাঙ্গু লেক তার পারিপার্শ্বিক সৌন্দর্য অবর্ণনীয়, খুব সুন্দর লাগবে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি 360 ডিগ্রি। আর এখানে কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করতে পারেন। এখানে রোপওয়ে আপনারা চড়তে পারেন। রোপওয়ে এখানে একটু এক্সপেন্সিভ, যাই হোক আপনারা চাইলে এখানে রোপওয়ে অ্যাভেল করতে পারেন। যেহেতু আমরা গ্যাংটকে টার্গেট করেছিলাম রোপওয়ে চড়বো, তো আমরা এখানে রোপওয়ে গেলাম না। এখানে একটা মার্কেটও আছে, এবং মার্কেটে তিব্বতি বিভিন্ন জিনিস আপনি পেতে পারেন। তো এই যে টিনের ঘরগুলো দেখাচ্ছে, এগুলোই হচ্ছে এখানকার মার্কেট। এবার কিন্তু আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতে থাকবো, আর এবার কিন্তু আমরা গ্যাংটকের দিকে এগিয়ে যাব। তো চলুন। সুন্দর ল্যান্ডস্কেপ, আর এই পাহাড়ে ওঠা আর নেমে যাওয়া আমাদের মতো ঘুরতে ভালোবাসা বাঙালিদের অবশ্যই কিন্তু বারবার হাতছানি দিয়ে ডাকে। আর আমার তো ট্যাগলাইন হচ্ছে, পথে এবার নামো সাথী, পথেই হবে এই পথ চেনা। তো আমি ঘুরতে ভালোবাসি। আপনারা যদি ভিডিওটি পছন্দ করেন আমার দৃষ্টিভঙ্গি, আমার কথা অনুসারে, তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমায় মোটিভেট করার জন্যে। এবার আমরা আছি মন্দাকিনী ওয়াটারফলসের সামনে, কিন্তু আমাদের এমনই ব্যাড লাক, আমরা যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু ক্লাউডি হয়ে যাচ্ছে। জানি না কতটা ভিজিবল হবে। এটা হচ্ছে মন্দাকিনী ওয়াটারফলসের অপোজিট সাইডটা। দেখুন কীভাবে মেঘে ঢেকে আছে। আর এই যে ব্যানার গভর্নমেন্ট অফ সিকিমে, হালকা হালকা কিন্তু বৃষ্টিও হচ্ছে। যেহেতু আমি আমার মাতৃভাষায় ব্লগ করি, তাই জন্যে হয়তো আমার রিচেবিলিটি খুব কম। আপনারা যারা বাঙালি, যারা ঘুরতে ভালোবাসেন এবং আমার এই ব্লগটি পছন্দ করেন, তারা প্লিজ আমাকে একটু মোটিভেট করবেন। সেকেন্ডলি,
নেক্সট দিন আমি আপনাদেরকে অবশ্যই গ্যাংটক ঘুরে দেখাবো। আর এখন আমরা কিন্তু গ্যাংটক থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে আছি, আর কিছুক্ষণের মধ্যেই গ্যাংটক পৌঁছে যাব। এখানে একটা প্রবলেম হচ্ছে, হোটেল পর্যন্ত গাড়ি যাবে না। আমাদের এমজি মার্গের কাছেই হোটেল ছিল, তো আমাদের ড্রাইভার ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত অনেকটা মেহনত করেই পৌঁছে দেবে। তারপরে আমাদেরকে কিন্তু লোকাল ট্যাক্সি নিয়ে আমাদেরকে হোটেলে পৌঁছতে হবে। আজকের ব্লগ আমি আর বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো দেখা হবে কোনো নেক্সট ব্লগে। চলুন, বাই বাই। আমরা এসে গেছি লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে। পুরানজি অনেক ভেতর থেকে বাইপাস করে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে অনেকটাই। তো এবার হোটেলে যেতে গিয়ে লোকাল ট্যাক্সি নিতে হবে দুটো, তবেই যেতে পারবো। যাই হোক, একবারে হোটেলেই দেখা হচ্ছে।